জন্য লাভ হবে তার কথা বলা, এটাই তাদের রাগ হয়ে যাচ্ছে, হুমকি দিয়েছে। এবার আমি তো আর কে হুমকি দিয়েছে তাকে খুঁজে বার করে গিয়ে তার বাড়িতে পিটিয়ে মেরে আসতে পারি না, এটা আইন বহির্ভূত কাজ, আমি এটা করি না আর কাউকে করতে উৎসাহিত করি না। আমি যেটা করেছি সেটা হচ্ছে লোকাল থানা থেকে শুরু করে ডিজি পর্যন্ত আমি এই বিষয়টা অকিবল করেছি, তাদেরকে জানিয়েছি, তাদেরকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য জানিয়েছি এবং সাথে সাথে আমি যার কাস্টোডিয়ানের মধ্যে আছি আমাদের সম্মানীয় স্পিকার স্যারকেও আমি জানিয়েছি এই বিষয়টা এবং সেন্ট্রাল স্বরাষ্ট্র দপ্তরেও আমি সেন্ট্রাল হোম মিনিস্ট্রিতেও আমি এই বিষয়টা জানিয়েছি। এবার দেখার বিষয় মমতা ব্যানার্জি সরকার অর্থাৎ রাজ্যের প্রশাসন কত দ্রুত কে আমাকে ফোন করে হুমকি দিল, এর পিছনে কি রহস্য আছে, কে বা কারা ওকে উৎসাহ দিয়ে আমাকে প্রাণে মারার জন্য প্ল্যান করছেন, কি করছেন না করছেন সেটা খুঁজে বার করা। বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবকে কি হুমকি চুমকি দিয়ে আগামী দিনকে দমে দেওয়া যাবে যে টাকার অপারে ছিল এবং কেস দিয়ে আপনাকে দমানোর চেষ্টা হয়েছিল, তারপরে আপনাকে প্রাণে মারার হুমকি? আপনি আপনাদের বলি আমি সমস্ত বিষয়টা নিয়ে পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করিনি। ইতিপূর্বে আমার বাড়িতে লিখিত কাগজ পাঠিয়েছিল, মারারের বাড়িতে কাগজ পাঠিয়ে দিয়েছিল। সেই সময় আমাকে বেশ কিছু অফিসার বলেছিলেন যে এই বিষয়টা একটু আমাদের কাছে দায়িত্ব ছেড়ে দিন, আমরা দেখছি এই বিষয়টা পাবলিক ডোমেইনে দেবেন না। আমি সেই জন্য আমি দিইনি, কিন্তু দেখছি একের পর এক বেড়ে যাচ্ছে, এবার সরাসরি ফোন করছে। তো আমি মনে হয় আপনাদের কি আমি ভয় পাবো না, এইসব এতে আমি ভয় পাই। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে? জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো আমি অধ্যয়ন করতে পারতাম না যদি আমাকে জেলে না রাখতো। এখানে দেখেন আমাদের উসমান ভাই আছে, জেল খেটেছি আমরা, আর কারা কারা জেল খেটেছি, এই জেল খেটেছি আমরা, সিনিয়র লোক আরো অনেকে আছে। আমি নিজে 42 দিন জেল খেটেছি, আমাদের জাহাঙ্গীর ভাইও প্রায় 3 মাস মতো জেল খেটেছে, আমাদের জাহাঙ্গীর ভাইপো আছে, আমাদের যারা নেতৃত্বরা আছে সবাই একবার করে জেল খেটেছি, আমিও 42 দিন জেল খেটেছি। একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা অধ্যয়ন করেছি, মানে পার করে নিয়েছি। সুতরাং ভয় ভীতি আমাদের কেটে গিয়েছে। এই হুমকি চুমকি দিয়ে অবাঞ্ছিত কল করে কেউ যদি মনে করে এবং অর্থের লোভ দেখিয়ে আমাদেরকে আটকাতে পারেনি। আমাদের শুধু নয়, আমাদের নেতৃত্বদের রাত দিন আমাদের অফার আসছে আমাদের নেতৃত্বদের কাছে, এই পদে জয়েন করো, সেই পদে জয়েন করো, এই পদ দেবে সেই পদ দেবে। নিজেদের মধ্যে তৃণমূলের লড়াই হচ্ছে, কে কি পদ নেবে তার লড়াই হচ্ছে, তারা ঠিক করতে পারছে না। আর আইএসএফ থেকে নাকি জয়েন করে তাকে বড় পদ দেবে। আইএসএফ থেকে তো অনেকজনকে জয়েন করিয়েছে, কিছুজন ভয়ে গিয়েছে আর কয়েকজন লোভে গিয়েছে, কিন্তু তাদের অবস্থা দেখুন, না ঘাটকা না ঘাটকা, অনেক বলে নিয়ে গেছিল, তারা এখন দুকুল গিয়েছে তাদের। তো সুতরাং ভয় টয় দেখিয়ে হুমকি চুমকি লোভ দেখিয়ে আমাদেরকে আটকাতে পারবে না। লক্ষ্য উদ্দেশ্যটা আমাদের একটা স্পষ্ট, সেইটা হচ্ছে কি এই অন্যায়ের অবসান হোক। ভিন্ন রাজ্যে গিয়ে পিটিয়ে মারছে, না মারতে পারে বাংলা শ্রমিকদেরকে, তার জন্য রাজ্য সরকার কি পলিসি তৈরি করেছে, এর জন্য আমি চিৎকার করব। তিলোত্তমার সাথে যে কাণ্ড ঘটেছে, যে অন্যায় হয়েছে, সেটা দ্রুত যাতে শাস্তি পায় যারা অন্যায় করেছে, এবং আগামী দিনে না কোনো মেয়ের ওপরে এই ধরনের কেউ নোংরা চিন্তা ভাবনা নিয়ে তাকায়, তার জন্য প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে তার জন্য বারবার চিৎকার করব। আর এই চিৎকার করাটা যদি কারো খারাপ লেগে আমাকে হুমকি দেওয়ার কথা বলে, যাই করার কথা বলে না কেন, আমি মাথা নত করবো না। একটা কথা বলে দিই, শহীদের তকমা নেব, প্রয়োজনে গাজী হব, গাজী বা শহীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবো। মাঠ ছেলে পালোয়ান মানে পালিয়ে যাওয়া, পিঠ দেখিয়ে পালিয়ে যাব, ওই সার্টিফিকেট আমি নেবো না। হয় গাজী না হলে শহীদ, এই দুটোর বাইরে আমি যাব না। যিনি আপনাকে হুমকি দিয়েছে তিনি নিজের মুখ দিয়ে স্বীকার করেছেন, আপনি বলেছেন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য উঠে পড়ে রেখেছেন, তাহলে আপনার কি মনে হয় তিনি কি কোনো রাজনৈতিক কারণের মানুষ? দেখুন, আমি এটা স্বাভাবিকভাবে তার কথা শুনে আমার মনে হচ্ছে সে তৃণমূলের সাথে যুক্ত আছে। আমি এখনই নির্দ্বিধায় আমি বলবো না ওইভাবে, কারণ আমি একজন, যেটা এটা হচ্ছে আপনার একটা প্রসেসিং এর মধ্যে আছে, এটা সত্যতা খুঁজে বার করার দরকার প্রশাসনের, যে ওই ব্যক্তিকে কে বা কারা ইন্ধন জুগিয়ে আমার বিরুদ্ধে এই ধরনের কথা বলার জন্য উৎসাহিত করেছে, এটাকে খুঁজে বার করতে হবে। রহস্যটা কি? যদি প্রশাসন না খুঁজে বার করার চেষ্টা করে, পারবে না, এই ধরনের কোনো কাজ প্রশাসনের দ্বারা নেই, আপনাকে এটা বলে রাখছি। এই ধরনের প্রশাসন চাইলে 2 মিনিটে খুঁজে বার করে ফেলতো, নাম্বার মারবে, লোকেশন মারবে, কোথায় আছে সিস্টেমে প্রশাসন পেয়ে যাবে, কিন্তু এখনো গড়িমাসি করছে। একটা সন্দেহ আমাদের হচ্ছে, তাহলে কি তৃণমূলই এটা করাচ্ছে? আমি পুরোপুরি বলবো না এখন, যদি আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দেখব, যদি প্রশাসন এটাকে খুঁজে বার করে তাদেরকে যথোপযুক্ত ব্যবস্থা না নেয়, তাহলে কোর্টের দরজা খোলা আছে, আমি কোর্টে মামলা করব। কারণ আমি আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র জাঙ্গিপাড়া লোকাল থানাকে আমি চিঠি দিইনি, আমি টপ
পুলিশের পশ্চিমবাংলার সর্বোচ্চ যিনি কর্তা তাকেও অভিযোগটা জানিয়েছি। তিলোত্তমার পরিবারকে আমি টাকার অফার দেই না, আমার নামে ভুয়ো খবর ছড়িয়ে চক্রান্ত করছে, মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি মমতা ব্যানার্জি মহাশয়ের নামে ভুয়ো খবর ছড়িয়ে চক্রান্ত করছে, তাকে কুলসিত করার চেষ্টা করা হয়, তাহলে কেন তিনি সাইবারে একটা অভিযোগ দায়ের করছেন না? যে বা যারা মমতা ব্যানার্জির নামে যদি ভুয়ো খবর ছড়িয়ে থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না কেন? আপনি মমতা ব্যানার্জিকে কিছু সমালোচনা করে একটু কঠোর সমালোচনা করুন, দেখবেন আপনার বাড়ি পুলিশ চলে আসবে, নোটিশ চলে আসবে। তাহলে আর মমতা ব্যানার্জির নামে মিথ্যা কথা ছড়াচ্ছে, তার বাড়ি এখন নোটিশ যাচ্ছে না কেন? সেই ডবল চাকরির কথা আপনারা অনেকে জানেন, আর এখন দূরের কথা চাকরি চুরি হয়ে যাচ্ছে। ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে শিল্প করে দেবো, সবাই আমরা জানি। 13 বছর হচ্ছিল কেন শিল্প হয়নি, বলেছিল ভাঙড়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ে একটা ক্যাম্পাস করবো। আপনাদের কারো মনে আছে কি জানি না, আমার মনে আছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস করবো, ভাঙড়ের শিক্ষার আলো করে তুলবো। শিক্ষার আলো তো দূরের কথা, ভাঙড় কলেজটাকে তৃণমূলের ঠেক বানিয়ে দিয়েছে, পার্টি অফিস বানিয়ে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে ঠিক একইভাবে, এটা শুধুমাত্র পাবলিক যেটা খারাপ ভাবে রিয়াক্ট করছে সেটা থেকে বাঁচার জন্য হয়তো তিনি অসত্য কথা বলছেন। তিনি যদি সত্য কথা বলে থাকেন, যারা তার নামে মিথ্যা অপপ্রচার করছে তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করুন। ভাইজান কি বলবেন, যে বলছে সামনে পুজো আসছে, পুজোয় ফেরো আন্দোলন থেকে পিছিয়ে যাবে, এই নিয়ে কি বলবেন? তখন আমি ইতিপূর্বে এই বিষয়ে আমার মন্তব্য করে দিয়েছি, শুধু রিপিট করছি এটাই, কে পুজোইন করবো সেটা সমস্ত আমার উপরে নির্ভর করছে। উনি যদি মনে করেন ক্লাবগুলোকে 85,000 টাকা করে দিয়ে উনার মর্জি মাফিক চলতে হবে, কাউকে ওনাকে বললে হাসবেন, উনি বললে কাঁদবেন, যদি মনে করেন এটা ভুল হচ্ছে। কারণ এটা বলে রাখি আপনাদেরকে, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ধর্মাচরণের স্বাধীনতা সেখানে উল্লেখ আছে। উনি যদি অনেকদিন পড়ে না থাকেন, আমি অনুরোধ একটা বলবো ওনাকে ওই চ্যাপ্টারটা একটু পড়ে নিতে, যে এইরকম ভাবে চাপিয়ে দিয়ে হয় না। বাংলার মানুষের প্রশ্ন, একজন বিধায়কের যদি প্রাণে মারার হুমকি আসে তাহলে সাধারণ মানুষ কতটা আতঙ্ক? আজকে লেটেস্ট সংযোজন কি হয়েছে আপনারা জানেন? ডায়মন্ড হারবার কোর্টে একটু খোঁজ নিয়ে দেখুন, অনেকে হয়তো আপনি হয়তো প্রশ্ন করতেন, হয়তো আমি বলছি, সেখানে রীতিমতো যারা বিচার দেয়, যে আমাদের সর্বোচ্চ আশার স্থল হচ্ছে কোর্ট, সেই কোর্টের বিচারপতিরা রীতিমতো তারা আতঙ্কে, মানে এক ধরনের আতঙ্কে আছে। তিনি সিনিয়র জজেদের কাছে লেটার করেছে যে নাকি শুনলাম ডিস্ট্রিক্ট পুলিশের প্রতি তারা ভরসা রাখতে পারছে না, জাজেসদের যে কোয়ার্টার গুলো আছে সেখানে নাকি হামলা চালাবার পরিকল্পনা চলছে। ভাবতে পেরেছেন? আমি একজন বিধায়ক, অবশ্যই আমি একজন আইনসভার সদস্য, আমার যদি নিরাপত্তা পর্যাপ্ত পরিমাণে রাজ্য না দিতে পারে, সাধারণ মানুষের কি দেবে? আর স্বাভাবিকভাবে সাধারণ মানুষের ঠিকঠাক পরিমাণে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিতে পারছে না বলে আজকে খুন খারাপি, অশান্তি, হিংসা, তিলোত্তমা থেকে শুরু করে প্রিয়াঙ্কা হাসদা থেকে শুরু করে আবু সিদ্দিক আল্লাহর, রানিস খান, এই ধরনের ঘটনা ঘটছে। ভাঙড়ে তৃণমূল জোর সংগঠন বাড়াচ্ছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি আইএসএফ থেকে আপনি দ্বিতীয়বার ভাঙড়ে 2026-এ বিধানসভায় দাঁড়াবেন? দেখুন কোথায় কি দাঁড়াবো আমি তো এখন বলবো না, আমার একটা নিশ্চিতভাবে একটা গাইডলাইন আছে। তার উপরে দ্বিতীয় কথা বলছি, ভাঙড়ে কি বলে আপনার সংগঠন বাড়াচ্ছে, সংগঠন কমাচ্ছে, সেটা তাই তৃণমূলের ব্যাপার। তবে একটা কথা বলবো, ভাঙড়ের সংগঠন বাড়ানোর থেকে ভাঙড়ে তৃণমূল পুলিশ থানা বেশি বাড়াচ্ছে, যে ভোটের আগের দিনে আইএসএফ এর নেতাদেরকে ডিটেন করে ভোটটা চুরি করবে বলে। শিক্ষিত আর ওইসব সংগঠনে চোরেদের দলে ভাঙড়ের মানুষ আর যাবে না, মুখ ফিরিয়ে নিয়েছে। দু একটা যা দেখতে পাচ্ছেন মিছিল মিটিং এ যাচ্ছে, নাহলে হুমকি দেবে। এদের কারো চাষ জমি আছে, কারো কলা বাগান আছে, কারো বিভিন্ন সবজি ব্যবসা আছে, যদি না মিটিং মিছিলে যাই বলে এসে তোর খাতায় বীজ দিয়ে দেবো, কি করবে বেচারিরা? যাচ্ছে, কিন্তু ভোটটা নওশাদ সিদ্দিকীদের পাশেই দিনের শেষে পড়বে। তৃণমূলের নেতারাই বলছে বিনা ওয়াকওভারে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লার হাতে পুরো ভাঙড় বিধানসভা তুলে দেবে, তার মানে কি বোঝায়? সময় কথা বলবে। আর বেশ কটা দিন দেখতে পাচ্ছেন কি শওকত সাহেব কোনো বক্তব্য দিচ্ছে না। ও একটা 2 টাকার নেতা আছে, যে মোহরি নাকি করে মানে ওনার পেশা ছিল, এখন বড় নেতা হয়েছে, ঠিকঠাক কাটা তেল নাকি বিক্রি করে খেত ইলিগালি, না আর একটা আছে, নাম নিতে হবে না, সে এখন 2-4টে মাইকে কথা বলছে, মিডিয়ার সামনে কথা বলছে। তো জড়তা আছে জিভে, সেটা বলবো না, ওটা দোষ হচ্ছে ওনার নয়, সিস্টেমের দোষ। তো ওদেরকে দিয়ে এখন বলা হচ্ছে, কোনো একটা কথা বলি, সবার একটা সীমা আছে, সীমা লঙ্ঘনীরা করেছে, এদের দায়িত্ব দল নেবে না। সন্দীপকে সকাল বিকেলে চাকরি অফার করেছিল, সেই সন্দীপ ঘোষ বাবুর হয়ে আর কেউ কথা বলতে দেখেছেন তৃণমূলের কোনো নেতা? ফাঁদে পড়লে
কেউ পাশে থাকবে না। তো যারা হইই করছে তাদের বলবেন যে সময় স্বল্প, আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলছে অনেক আন্দোলন হয়েছে, এবারে আপনারা উৎসবে ফিরুন। কে উৎসবে ফিরবেন, কে আন্দোলনে থাকবেন, রাষ্ট্র ঠিক করে দিতে পারে না। কোনটা কার কাছে উৎসব যে যার মতো ব্যাখ্যা করতে পারে। মুখ্যমন্ত্রী যদি মনে করেন 85,000 টাকা করে দিয়ে ক্লাবগুলোকে ওনার মর্জি মাফিক চালাবো, চরম ভুল করছে। মানুষের জবাব দেবে। আমার বাড়িতে আমার বোন, আমার কন্যা, আমার মেয়ের সাথে পাশবিক অন্যায় অত্যাচার হয়েছে, আর আমাকে উৎসবে ফেরার কথা বলছে। তাহলে মুখ্যমন্ত্রীকে যদি এই আন্দোলনকারী আমরা, প্রতিবাদকারী আমরা যদি প্রশ্ন করি, 21 জুলাই, আচ্ছা প্রায় 30 বছর অতিবাহিত হয়ে গেল, আপনি কেন 30 জুলাই করার কি দরকার আছে? আপনি কেন করছেন 30 জুলাই শহীদ স্মরণ কেন করছেন? 21 জুলাই শহীদ স্মরণ কেন করছেন যদি প্রশ্ন করা হয়? তা উনি এখন প্রচন্ড চাপের মধ্যে আছেন, দেখতে পাচ্ছেন না? বড় ছোট মেজর শেষ ওই কার একটা নাম দিচ্ছিলেন ক্যানিং পূর্বের নেতাদের, আর মুখে কথা আছে তিলোত্তমার পক্ষে বা বিপক্ষে। ওখানে এরা বাসা পাঁচিলে উঠতে শুরু করেছে, কখন কোন দিকে লাফ মারবে। মুখ্যমন্ত্রী এবার বুঝতে পেরে গিয়েছেন, দেখতে পেয়ে গেছেন তার দলের নেতারা কথা বলছে না, সেই জন্য উনি একটা ঘোষণা দিলেন, কেউ কথা বলবে না তিলোত্তমালে, আমি একা কথা বলবো। এটা মানে করছে এ নয় যে উনি একা বলবেন, আসলে কেউ বলছে না। সেই প্রশ্ন যদি আমরা তুলি, তার আগে উনি বলার চেষ্টা করছেন কেউ বলবেন, আমি একা বলবো। উনি তো একাই বলতে হবে, আর কেউ বলবেন না। এই যে ডাক্তাররা বলছেন আমরা হচ্ছে আন্দোলন থেকে উঠবো না, আমরা উৎসবে যাব না, আমাদের আন্দোলনটাই উৎসব। দেখুন, ডাক্তাররা উৎসবে যাবেন কি যাবেন না আমি কাকে জোর করতে পারবো না, তবে ডাক্তাররা যে জুনিয়র ডক্টরসরা যে কটা দাবি নিয়ে, দফা দাবি নিয়ে আন্দোলন করছে, তার সাথে আমি 100% সহমত এবং 100% অথেন্টিক, 100% বাস্তবসম্মত। যে দাবিগুলোর সাথে আমাদের সাধারণ মানুষ আছে, বরং ডাক্তারের আন্দোলনকে সংহতি জানাই, সমর্থন জানাই। আমি নিজে ওই আন্দোলনে এই জন্যই যাচ্ছি না, আমাকে তো ইচ্ছা করছে ওখানে গিয়ে বসে যায় ডাক্তারদের সাথে এবং অনশন করি রীতিমতো, কিন্তু আমি এই জন্যই ওই আন্দোলনের স্তরে যাচ্ছি না। এই জন্যই আন্দোলনের স্তরে এই জন্যই যাচ্ছি না, ওদের যে একটা ডক্টরদের আন্দোলনে কোনো রকম ভাবে রাজনৈতিক ছোঁয়ানা লেগে যায়, সেই জন্য আমি যেতে পারছি না। কিন্তু আমি ওদের লড়াইকে উন্নীত জানাচ্ছি। যেভাবে লালবাজারের সামনে অবরুদ্ধ করে মানে সারা রাত ধরে সকাল পর্যন্ত, মানে যতক্ষণ না পর্যন্ত সিপি বা কলকাতা পুলিশকে মাথা নত করতে বাধ্য হয়েছে, যে লড়ে গিয়েছে, সেটা উন্নীত জানায়। এবং আমি আশা করছি স্বাস্থ্য দপ্তরও ডাক্তারদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো ফুলফিল করবে এবং জুনিয়র ডাক্তাররা দ্রুত ফিরে আসবে তার শিক্ষা প্রতিষ্ঠানে। এই যে লড়াইয়ের পাশে সবসময় থাকবেন, ছিলাম, আছি, থাকবো। আমাদের দল তো তৈরি হয়েছে এই জন্যই, অত্যাচারী বঞ্চিত মদের পাশে থাকার জন্য। আপনারা জানেন এই তিলোত্তমার ঘটনার মধ্যে দিয়েই সারা রাজ্যে আরো এই ধরনের অনেক ঘটনা ঘটে গেছে। মালদায় একজন পরিযায়ী শ্রমিক রাজস্থানে পিটিএ মেরেছে, আইএসএফ সেখানে পৌঁছেছে। হরিয়ানার পরিযায়ী শ্রমিক হরিয়ানায় কাজে গিয়েছিল আপনার সাবির মল্লিক, তার বাড়িতে পৌঁছেছি, তাকে সরকার ক্ষতিপূরণ সে অসময় পর্যন্ত দেয়নি। কলকাতা রাজপথে দাঁড়িয়ে বলেছিলাম 1 সপ্তাহ টাইম দিচ্ছি, যদি সরকার পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে বোর্ড কিন্তু অবরুদ্ধ করব। তারপরের দিনই দেখবেন তার ক্ষতিপূরণের ব্যবস্থা হচ্ছে। প্রিয়াঙ্কা হাসদা আদিবাসী সমাজের মেয়ে, তার খুনিকে অ্যারেস্ট করছিল না বা খুঁজে পাচ্ছিল না বা অ্যারেস্ট করছিল না, আমি সেখানে পৌঁছেছিলাম, আইএসএফ পৌঁছেছিল। এই ধরনের যে ধরনের ঘটনা ঘটছে সেখানে আইএসএফ কিন্তু পৌঁছে যাচ্ছে। এই যে তিলোত্তমার বিচারের দাবিতে চারিদিকে আওয়াজ উঠছে, ঠিক সেই সময় এই সাবির মল্লিক বা যে মালদার যে পরিযায়ী শ্রমিক যারা বিদেশে গিয়ে তারা হত্যা হয়েছে, তারা খুন হয়েছে, এবং আমরা দেখেছিলাম যে কলকাতাতে ইসরাত আলম থেকে শুরু করে আরও যারা খুন হয়ে গেছে, এই যে তাদের বিচারের দাবি উঠছে না, এর মধ্যে চাপা পড়ে যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? সত্যি এটা ভাবাচ্ছে আমাদেরকেও। আমরা ইসরাত আলমের বাড়িতে গিয়েছিলাম, আমরা বিদ্যুৎ মন্ডলের বাড়িতে গিয়েছিলাম, আমরা রুমা ওরায়ের বাড়িতে গিয়েছিলাম, আমরা আনিস খানের বাড়িতে গিয়েছিলাম, আমরা চোপড়ায় আদিবাসী সমাজকে যে বাড়ি ভাঙচুর করেছিল তাদের বাড়ি গিয়েছিলাম, আমরা আবার মালদাতেও গিয়েছিলাম, উত্তম মার্ডির বাড়ি, মালদাতে সাজিদের বাড়িতে গিয়েছিলাম এবং সাবির মল্লিকের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু এটা অবশ্যই ভাবাচ্ছে আমাদেরকে যে কারণ নাম এবং ধর্মীয় পরিচয় দিকে ঠিক প্রতিবাদটা না হয়ে যায়, তাহলে আমাদের সমাজ রসতলে চলে যাবে। এখনো যারা ইসরাত আলম নিয়ে কথা বলেননি, এখনো যারা সাবির মল্লিক নিয়ে কথা বলেননি, তাদের কাছে অনুরোধ করব, জাস্টিস ফর আরজি করার সাথে সাথে জাস্টিস ফর প্রিয়াঙ্কা হাসদা উঠতে হবে, জাস্টিস ফর সাবির মল্লিকে উঠতে হবে, জাস্টিস ফর আপনার মতি
মতি মোল্লা সম্ভবত নাম, এক কথায় তাদের নামগুলো তুলতে হবে। আমি আশা করবো আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ধরনের ইনজাস্টিসের বিরুদ্ধে জাস্টিস চাইবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।